চাপায় আবরার নিহতের ঘটনায় রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভ। ঘাতক বাসের চালক 7 দিনের রিমান্ডে। এক সপ্তাহের মধ্যে নিহত শিক্ষার্থীর পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। আবরারের নামে ফুট ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন। দেশে ভবিষ্যতে অতি দরিদ্র বলে কিছু থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তৃণমূল পর্যায়েও উদযাপনের আহ্বান। মিরপুরের সাভারে অর্ধশত বহুতল ভবন গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আবারও অসহযোগিতার অভিযোগ। দূষণমুক্ত করা হবে নদীর পানীয়। এবং 1 মাসের ব্যবধানে কাল পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসছে নবম স্প্যান। দৃশ্যমান হবে 1350 মিটার সেতু। শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। 8 মাস পর নিরাপদ সড়কের দাবিতে আবারও রাস্তায় শিক্ষার্থীরা। সহপাঠী নিহতের প্রতিবাদে রাজধানীর প্রগতি সরণিতে আজ দ্বিতীয় দিনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপির শিক্ষার্থীরা। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে ফার্মগেট, শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি সহ পুরান ঢাকাতেও। কোথাও কোথাও যানবাহনের লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন তারা। আজকের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে দুপুরের পর রাস্তা ছাড়েন শিক্ষার্থীরা। আবারও বেপরোয়া বাসের চাপায় সহপাঠী হারানোর ক্ষত। স্লোগানে মিছিলে বিক্ষোভে তাইফের রাজপথে শিক্ষার্থীরা। বুধবার সকাল 9:30টার মধ্যেই রাজধানীর প্রগতি সরণিতে দ্বিতীয় দিনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ শুরু করে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির শিক্ষার্থীরা। ধীরে ধীরে বিক্ষোভে যোগ দেন অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীও। স্থবির হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের জোরালো দাবি, বেপরোয়া বাসের চাপায় আবরার নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনাসহ 8 দফা দাবি মানতে হবে। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিতে বারবার শুধু কর্তৃপক্ষের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নিতে হবে যথাযথ ও টেকসই বাস্তবায়ন। সড়ক নিরাপদ করতে নিতে হবে চালকদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থাও। আর প্রতিশ্রুতি চাই না, আমরা বাস্তবায়ন চাই এবং অচিরেই দৃষ্টান্তমূলক শাস্তি সহ আমাদের যে 8 দফা দাবি পেশ করা হয়েছে সেটা অলরেডি বলা হয়েছে যে দৃষ্টান্তমূলক শাস্তি। এইসব ট্রাফিক সপ্তাহ পালন না করে ট্রেনিং ইনস্টিটিউটগুলো আরও বেশি করে খোলা এবং তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে ড্রাইভার তৈরি করা। কেন বারবার আমাদেরকে মরতে হবে? কেন বারবার আমাদেরকে রাস্তায় নামতে হবে? যদি তারা চায় আমরা রাস্তায় না নামি, যদি তারা চায় আমরা রেগুলার ক্লাস করি, তাহলে কেন তারা এটার সঠিক তারা সুষ্ঠু কেন বিচার করছে না? এটা আমাদেরও প্রশ্ন। আজকে কিন্তু 7 মাস হয় নাই, আরেকজন গতকাল কিন্তু মারা গিয়েছে। প্রত্যেকটা বাড়ি আন্দোলন করবো, আপনারা প্রত্যেকটা বাড়ি দাবি মেনে নেবেন বলতেছেন, কিন্তু দাবিটা মেনে নিতেছেন না আপনারা। এদিকে রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন আন্দোলনকারীরা। সড়ক ব্যবস্থার কেন চেঞ্জ হলো না? কেন জেব্রা ক্রসিং এ আমার ভাইয়েরা মরবে? আমরা এর বিচার চাই। আগে 6 দিন আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের কোনো ফল পাইনি। আমরা আমাদেরকে বলছে নিরাপদ সড়ক দিবে, কিন্তু এখন পর্যন্ত কোনো নিরাপদ সড়ক পাইনি। নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগ, পুরান ঢাকা, ধানমন্ডি ও সায়েন্স ল্যাব এলাকার রাজপথ বিক্ষোভে সরব রাখে শিক্ষার্থীরা। প্রতিবারেই একজন করে মারা যাচ্ছে, একটা করে ফুট ওভার ব্রিজ হচ্ছে। এটাই তো সলিউশন না, এটা সলিউশন হতে পারে না। প্রশাসনের উচিত যে এই তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা, না হলে আরো এরকম প্রতিদিনই ঘটতে থাকবে। আমরা রাস্তায় নেমে আসছি কোনো আশার বাণী শোনার জন্য না। এবার আমরা আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন হচ্ছে দেখে তারপর রাস্তা ছাড়বো, এই হচ্ছে আমাদের শেষ কথা। তবে অফিস ফেরত যাত্রীদের কথা বিবেচনা করে শেষ বেলায় তুলে নেওয়া হয় অবরোধ। তবে সড়ক নিরাপদ ও সুশৃঙ্খল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে বলতে চাই যে যতদিন পর্যন্ত না আমাদের সড়কে মৃত্যুর মিছিল পুরোপুরি থেমে না যায়, ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার আমরা এই আন্দোলনকারীদের সঙ্গে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যারা যান চলাচল করবে তাদের লাইসেন্সের নিশ্চয়তা, হেলমেট ছাড়া কেউ যেন চলাচল না করতে পারে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রাফিক ব্যবস্থাপনার একটি মডেল তৈরি করে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পথ দেখাতে চাই। এদিকে সুপ্রভাত পরিবহন বাসটির চালককে 7 দিনের রিমান্ড দিয়েছে মুখ্য মহানগর হাকিম আদালত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
সড়কে প্রাণহানি রোধে সরকারের ব্যর্থতা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ের করা এক রিটের প্রেক্ষিতে এই রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে আবরারের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ঘাতক বাসটির মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ঢাকা সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের কাউন্সিল সহ নানা উদ্যোগের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র। সড়কে মৃত্যু ঠেকাতে দেশের উচ্চ আদালতে অর্ধ শতাধিক মামলা হয়েছে। প্রায় প্রতিটি মামলায় সড়ক দুর্ঘটনায় সরকারের ব্যর্থতা নিয়ে রুল জারি হয়েছে। কোনো কোনো মামলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন উচ্চ আদালত, যেগুলোর অধিকাংশই বাস্তবায়ন হয়নি। মঙ্গলবার বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার নিহতের পর আবার আলোচনায় সড়কের নিরাপত্তা। আবারও জারি হয়েছে রুল। এক সপ্তাহের মধ্যে আবরারের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সুপ্রভাত পরিবহনের মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সড়ক ব্যবহারের ক্ষেত্রে তাদের নিরাপত্তা বিধানে যে ব্যর্থতা, অব্যাহত ব্যর্থতা, এই অব্যাহত ব্যর্থতা কেন অবৈধ মর্মে ঘোষণা করা হবে না। এবার আবরার আহমেদ চৌধুরী ফার্স্ট ইয়ারের ছাত্র, তার জীবনের কোনো মূল্য আমরা দিতে পারবো না। তা সত্ত্বেও আমরা বলেছি কেন তার পরিবারকে 5 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না, সেই মর্মে রুল চেয়েছি। আদালত সেই মর্মে রুল দিয়েছেন। তাৎক্ষণিকভাবে আবরারের পরিবারকে 10 লক্ষ টাকা জরুরি খরচ বাবদ মেটানোর জন্য 10 লক্ষ টাকা 7 দিনের মধ্যে দেওয়ার জন্য সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দিয়েছেন। এদিকে রাজধানীর প্রগতি সরণিতে আবরারের নামে ফুটওভার ব্রিজ নির্মাণ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে মেয়র জানান, নিরাপদ সড়ক নিশ্চিতে কাজ করছেন তিনি। আমাদের সবার চাহিদা, দেশেরও সবার চাহিদা, আমরা নিরাপদ সড়ক চাই এবং যতদিন পর্যন্ত সড়ক নিরাপদ না হচ্ছে কর্তৃপক্ষের প্রচেষ্টা আন্তরিক থাকুক, এটাই হচ্ছে আমাদের কাম্য। আর যেন কোনো প্রাণ যেন না হারায়। আর আমি ইতিমধ্যে সিটি কর্পোরেশনের নির্দেশ দিয়েছি, ডিএমপি এবং সিটি কর্পোরেশন একসাথে কাজ করে যেখানে যেখানে আমাদের ফুটওভার ব্রিজ দরকার অতি জরুরি ভিত্তিতে যেন আমরা এই ফুটওভার ব্রিজগুলো আমরা করতে পারি। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ারও আহ্বান জানান মেয়র আতিকুল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে যশোরের শার্শা উপজেলার নাভারনে পিকআপ ভ্যান চাপায় 6ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। অন্যদিকে গাইবান্ধায় ট্রাক চাপায় প্রাণ গেছে 8ম শ্রেণীর এক ছাত্রীর। এছাড়া গোপালগঞ্জের ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন মোটরসাইকেলের 3 আরোহী। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সহপাঠীর দুর্ঘটনার খবরে ক্লাসরুম থেকে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বন্ধ করে দেয় যশোর বেনাপোল মহাসড়ক। পুলিশ জানায়, বুধবার সকালে ইঞ্জিন চালিত ভ্যানে করে স্কুলে যাচ্ছিল যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের 3 শিক্ষার্থী। নাভারন মোড় এলাকায় স্কুলের সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নিপার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হন ভ্যান চালক সহ আরও এক শিক্ষার্থী। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য নিপাকে পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে। মেধাবী ছাত্রী হিসাবে তার জীবনে যে দুর্ঘটনা ঘটলো তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। আমার মেয়ের বড় স্বপ্ন ছিল যে ডাক্তার হবে। তার হাঁটুর নিচে থেকে তার পাটা একবার বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধুমাত্র চামড়াটা ঝুলেছিল। এদিকে গোপালগঞ্জ সদরের ভেন্নাবাড়ি এলাকায় রেল ক্রসিং এর উপর উঠে পড়ায় ট্রেনের ধাক্কায় নিহত হন মোটরসাইকেলের 3 আরোহী। ট্রেনটি রাজশাহী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গেটম্যানের দায়িত্ব অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। একটা মোটরসাইকেল ভাঙা আর 3টা লাশ ফেলানো, ক্ষতবিক্ষত। 11টার সময় একটা ক্রসিং হয়, সেই ক্রসিংয়ের সময় হয়তো আমাদের ডিউটিম্যান ছিল না। ঘটনাস্থলে দেখি 3টে লাশ, 3 জন ট্রেনের নিচে পড়ে কাটা পড়ছে এবং নিহত অবস্থায় আছে এখানে। এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জে বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার সময় ট্রাক চাপায় 8ম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তার সঙ্গে থাকা এক সহপাঠী। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সাবিত সারোয়ার, সময় সংবাদ। সড়ক দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর ঘটনায় 302 ধারায় মামলা করার বিধান সড়ক পরিবহন আইনে থাকলেও তা নির্ভর করে তদন্ত কর্মকর্তার উপর। আইনজীবীরা বলছেন, এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা বাদীর চাহিদা নয়, প্রতিফলিত হবে তদন্ত কর্মকর্তার ইচ্ছায়। তাই এই আইনের পরিবর্তন হওয়া উচিত বলেও মনে করেন তারা। এদিকে পুলিশ বলছে, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সড়কে বিশৃঙ্খলা রোধ করা সম্ভব নয়।
যোগাযোগ বিশ্লেষকরা তাগিদ দিচ্ছেন ট্রাফিক ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনার। খান মোহাম্মদ রুমেলের প্রতিবেদন। গেল বছরের 29 জুলাই রাজধানীতে বাস চাপায় মারা যায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী দিয়া খানম মিম ও রাজীব। সে সময় 9 দফা দাবি নিয়ে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। দেশজুড়ে আলোড়ন তোলা ওই আন্দোলনে জল খোলা হয় অনেক। এই আন্দোলনের প্রেক্ষাপটে 6 বছর ঝুলে থাকা সড়ক পরিবহন বিল মন্ত্রিসভার অনুমোদন পায় 6 আগস্ট। 13 সেপ্টেম্বর বিলটি তোলা হয় সংসদে। পরীক্ষা নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিলটি পাঠানো হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। 5 বছরের সাজা ও 5 লাখ টাকা জরিমানার বিধান রেখে 19 সেপ্টেম্বর বিলটি সংসদে পাশ হয়। বিলের 114 ধারায় বলা হয়, এই আইনের অধীনে অপরাধের তদন্ত, বিচার, আপিল ইত্যাদির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। মোটরযান চালনাজনিত কোনো দুর্ঘটনায় গুরুতরভাবে কোনো ব্যক্তি আহত বা প্রাণহানি ঘটলে তা ফৌজদারি কার্যবিধির 302 ও 304 ধারা অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে। তবে কোন ধারায় মামলা হবে তা তদন্ত কর্মকর্তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ধারণ করবেন। প্রথমেই তদন্তের ভিত্তিতে মামলাটা করতে হবে। বাদী যদি মামলা করতে চায় তাহলে এখানে পুলিশ কর্মকর্তা তার নিজের ইচ্ছা মতো নিতে পারে। এক্ষেত্রে বাদীর চেয়ে তদন্ত কর্মকর্তার এখানে প্রভাবটা বেশি থাকবে। সুতরাং আমার মনে হয় যে এই মামলাটার ক্ষেত্রে বা আইনটা সংশোধন করা উচিত। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আইনের পাশাপাশি পরিবর্তন আনতে হবে ট্রাফিক ব্যবস্থাপনাতেও। ট্রাফিক ম্যানেজমেন্টটা আমরা যদি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাউন্ড লেভেলে যে ম্যানেজমেন্টটা আছে এই ম্যানেজমেন্টটাকে আমরা চেঞ্জ না করি, সিগন্যালবিহীন ট্রাফিক ব্যবস্থা, ওয়ান ওয়ে ট্রাফিক ব্যবস্থা আনতে হবে। এদিকে পুলিশ বলছে, শুধু আইন করে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। এজন্য চালক, যাত্রী, পথচারী সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সিস্টেমের উন্নয়ন করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার আমাদের বৃদ্ধি করতে হবে। পাল্লা দিয়ে গাড়ি চলছে, যে কারণে দুর্ঘটনা হচ্ছে। এটার কারণ হচ্ছে প্রত্যেকটি বাস আলাদা আলাদা কোম্পানিতে চালায় এবং বাস মালিকরা ড্রাইভারদেরকে দিনভিত্তিক, মাসভিত্তিক চুক্তিতে দিয়ে দিচ্ছে। শুধু প্রসিকিউশন দেওয়া না, শুধু আইন প্রয়োগ করা না, পাশাপাশি সকলকে মোটিভেশন করা, বাস মালিক, বাস চালক, পথচারী। বিদ্যমান আইন অনুযায়ী ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ সনদ ব্যবহার করে মোটরযান চালালে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড অথবা 25,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। গ্যাসের দাম বাড়লে পোশাক খাতে বাড়বে উৎপাদন খরচ, আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়বে বাংলাদেশ, সংবাদ সম্মেলনে বিজিএমইএ। অতি দরিদ্রের হার 11 ভাগে নামিয়ে আনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে দেশে অতি দরিদ্র বলে কিছু থাকবে না। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন সংক্রান্ত জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির যৌথ সভায় একথা বলেন তিনি। এ সময় দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরে উন্নয়নশীল দেশের স্বীকৃতি স্থায়ী করার রূপরেখাও দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দারিদ্র্য দূরীকরণ। প্রায় 4 দশক পর 1999 সালের জরিপে দেখা যায় বাংলাদেশে দারিদ্র্যের হার নেমে এসেছে 52%। তারপরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। গত 1 দশকে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা নেমেছে 21.8%, আর হতদরিদ্রের সংখ্যা এখন 11%-এর ঘরে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেন, স্বাধীনতার পর এত অল্প সময়ের মধ্যে দারিদ্র্য জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। 10 বছরে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের সার্বিক উন্নয়ন করতে, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল। মূল কথা যে বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করা, কারণ তিনি চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। তিনি সবসময় একটা কথাই বলতেন যে তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চান। এর অর্থটা হলো যে বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তি অর্জন করা এবং একটি জাতি হিসেবে সারা বিশ্বে একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করা এবং তৃণমূল পর্যায়ে, একবার গ্রাম পর্যায়ে মানুষ যেন একটি সুন্দর জীবন পায় সেটাই নিশ্চিত করা। দেশের মানুষের গড় মাথাপিছু আয় $1,909 উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, যে কোনো মূল্যে উন্নয়নশীল বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি ধরে রাখবে বাংলাদেশ। গ্রহণ করা হবে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পরিকল্পনা। অনেক বাধা বিপত্তি অতিক্রম করেই আমাদের এগোতে হয়েছে। আজকে আমরা আমাদের প্রবৃদ্ধি আমরা 8 ভাগে অর্জন করব এবছর। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং সেটার স্থায়ী করার জন্য ইতিমধ্যে আমরা কর্মসূচি হাতে নিয়েছি।
2020 সালে পালিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ডক্টর কামাল আব্দুল নাসেরকে প্রধান করে গঠিত 102 সদস্যের জাতীয় কমিটির নেতৃত্বে 2020 সালের 7 মার্চ থেকে 2021 সালের 26 মার্চ পর্যন্ত মুজিব বর্ষ উদযাপন করতে চায় বাংলাদেশ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হজে যেতে আর দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না বাংলাদেশিদের। সৌদি আরবে প্রবেশের আগেই ঢাকায় আগাম ইমিগ্রেশন সেবার কারিগরি দিক যাচাইয়ে বাংলাদেশে আসছেন সৌদি সরকারের একটি প্রতিনিধি দল। আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে বৈঠক করবেন তারা। ধর্ম সচিব জানান 6 এপ্রিল আসবে সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সচিব সহ 14 সদস্যের প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। পবিত্র হজ পালনে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে প্রায় 20 লাখ মানুষ সৌদি আরবে যান। এ সময় জেদ্দা বিমানবন্দরে একের পর এক বিমান নামতে থাকায় ইমিগ্রেশনে জট লেগে যায়। ভ্রমণের ক্লান্তি নিয়ে এহরাম বাঁধা অবস্থায় দীর্ঘ সময় হাজিদের টার্মিনালে অপেক্ষা করতে হয় ইমিগ্রেশনের জন্য। ভোগান্তি কমাতে বাংলাদেশের অনুরোধে ঢাকায় বিমানে ওঠার আগেই সৌদি আরবের ইমিগ্রেশন করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আসছে কারিগরি দল। এয়ারপোর্ট ভিজিট করবে বা অন্য অবকাঠামোগত সুবিধাগুলি দেখবে, এয়ারপোর্ট সিকিউরিটি দেখবে বা অন্যান্য যেগুলো কিংবা প্রযুক্তিগত বিষয়ের কোনো কমতি আছে কিনা এগুলি তারা দেখবে। এই বিষয়গুলি দেখে গিয়ে তারা রিপোর্ট করবে। বিষয়টা নিয়ে পরবর্তী যে হাই পাওয়ার টিম যারা আসবে তারা হয়তো ওগুলি এসে আরও বিস্তারিতভাবে আলোচনা হতে পারে। বাংলাদেশে আগামী ইমিগ্রেশন হলে দুর্ভোগ কমার পাশাপাশি সময় বাঁচবে মনে করেন হজ এজেন্টরা। ইমিগ্রেশন করাটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এখানে অনেক দীর্ঘ লাইন থাকে। বৃদ্ধ এবং বয়োজ্যেষ্ঠ হাজি যারা থাকেন তাদেরকে নিয়ে আমাদেরকে যথেষ্ট কষ্ট করতে হয়। ইমিগ্রেশনটা যদি আগাম আমাদের ঢাকা এয়ারপোর্টে হয়ে যায় তাহলে হাজি সাহেবের বিমান থেকে নেমে সরাসরি টার্মিনাল থেকে বাসে উঠে চলে যাবে। অবকাঠামো স্বল্পতা বা আমলাতান্ত্রিক জটিলতায় এই সেবা চালুর প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করার তাগিদ হাব মহাসচিবের। এখানে ইমিগ্রেশন সম্পন্ন করবেন কিন্তু সৌদি আরবের লোকজন। সরকারের কাছে আবেদন করব আমরা যাতে সৌদি কর্তৃপক্ষকে প্রি ডিপার্চার ইমিগ্রেশনটা করার জন্য সকল ধরনের সহায়তা করি। মেশিনারিগুলি প্রতিস্থাপন করার জন্য অ্যাক্সেস দেয়া এবং কোনো রকমের আমলাতান্ত্রিক জটিলতা যাতে তাদের এটাকে রুদ্ধ না করে। বর্তমানে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার হজযাত্রীরা আগাম ইমিগ্রেশনের সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ হবে এই সুবিধাপ্রাপ্ত তৃতীয় দেশ। চলতি বছর বাংলাদেশ থেকে মোট 1,27,198 জনের হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সকাল 10:30 থেকে 2:30 পর্যন্ত অস্ত্রোপচার চলে। বাইপাস সার্জারির পর ওবায়দুল কাদেরকে পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হয়েছে। আগামী 48 ঘণ্টা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ডাক্তার আবু নাসর রিজভী। তিনি জানান সেতুমন্ত্রীর অস্ত্রোপচার করেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফিলিপকো। সড়ক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের অপারেশন 10টার সময় শুরু হয়েছিল, দুপুর 2:30টার দিকে শেষ হয়েছে। 5টার দিকে আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এবং তাকে এখন নিবিড় পর্যবেক্ষণ আইসিইউতে রাখা হয়েছে। 48 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। অপারেশন সাকসেসফুল হয়েছে এবং আমি ভেন্টিলেটর যে প্যারামিটার গুলো দেখছি ওগুলো সবকিছুই ভালো আছে। ওইটা তার শারীরিক অবস্থা, তার অবস্থান বলে দিবে। কেউ নাকি কি আরো হয়তো অনেক সময় 2 দিন আইসিইউতে বেশি রাখতে হয় অথবা এইচডিইউতে নিতে হয় অথবা ক্যাবিনে নিয়ে যেতে পারে। ধারণা করা হয় 2 সপ্তাহ মতো সময় লাগতে পারে, কারণ ইনিশিয়াল অপারেশনের পরে কিছুদিন তাকে হাসপাতাল থেকে হয়তো সপ্তাহ 10 দিন পরে ছেড়ে দেয়, তারপরেও 5-7 দিন বাইরে অবজারভেশনে থেকে তারপর তাদের ফলো আপে এসে তারপরে দেশে আসতে পারে। 90তম জন্মদিনে জাতীয় পার্টিকে শক্তিশালী করে ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত করতে নেতাকর্মীদের তাগিদ দিলেন চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বললেন, চরম আক্রোশ ও প্রতিকূলতা সয়ে টিকে থাকা দলটিকে কেউ ধ্বংস করতে পারবে না। জন্মদিন উপলক্ষে দুপুরে গুলশানের এক কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির উদ্যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান GM কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। কেক কাটার পর এরশাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। অনুষ্ঠানের এক পর্যায়ে সাবেক সামরিক শাসকের চিকিৎসা নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন নেতাকর্মী। পরে মহাসচিব রাঙা এই নিয়ে সংবাদ সম্মেলন করে জানান, দেশে ও বিদেশে কোথাও এরশাদের ভুল চিকিৎসা হয়নি। ওনার বাংলাদেশে কোনো ট্রিটমেন্টের কোনো সমস্যা কোনো সময় হয়নি। উনি রাতে 12টার সময়ও যদি CMS সেনাবাহিনীর প্রধান হিসেবে গিয়েছেন, সেখানে কিন্তু ট্রিটমেন্ট পেয়েছেন। 10টি বছর জেলখানা আমি সঙ্গে নাই, সাথে নাই, ভবিষ্যৎ দেখা নাই। 10 বছর আমরা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, আমরা ধ্বংস হয়নি। এত অত্যাচারের পরে জাতি বেঁচে থাকে, সে দলকে কেউ ধ্বংস করতে পারে না। তোমাদের কাছে আমার একটাই আশা, দলকে আরো শক্তিশালী করবে, আগামীতে ক্ষমতার জন্য পূর্ণ শক্তি অর্জন করবে। সারা দেশে যে নৈরাজ্য চলছে তার প্রতিক্রিয়ায় নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত গণ অনশনে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সরকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সড়ক তো আপনারা আন্দোলন দেখছেন, এটা হচ্ছে সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তারই প্রমাণ। এটা দেশে এখন কোনো আইনের শাসন নেই। এই দখলদার সরকার, যেহেতু তাদের জনগণের কোনো সমর্থন নাই, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে মানুষকে শান্তি দিতে, মানুষের নিরাপত্তা দিতে, জীবনের নিরাপত্তা দিতে। বাংলাদেশের মানুষকে ইচ্ছে করলেই দমন করা যাবে না। আপনারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন, যে কারণে আজকে আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে হাজার হাজার লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করে আপনাদেরকে ক্ষমতায় বসে থাকতে হচ্ছে। এক মাসের ব্যবধানে কাল বসছে পদ্মা সেতুর আরেকটি স্প্যান। নদীর জাজিরা প্রান্তের আগের স্প্যানগুলোর সঙ্গেই বসানো হবে নতুন স্প্যান। নবমে স্প্যান বসানোর মধ্য দিয়ে নদীর দুই প্রান্ত মিলিয়ে দৃশ্যমান হবে 1350 মিটার সেতু। এছাড়া গতকাল থেকে সেতুর স্প্যানের উপরের অংশে রোড স্ল্যাব বসানোর কাজও শুরু হয়েছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। নদী জুড়ে কাজ আর কাজ, যতদূর চোখ যায় একটু একটু করে আকাশের বুকে মাথা তুলছে সেতুর কাঠামো। একই সঙ্গে বাড়ছে সেতুর দৃশ্যমান দৈর্ঘ্য। 2017 সালে জাজিরা প্রান্তের প্রথম স্প্যানটি বসানোর পর ধীরে ধীরে এখানে শেষ করা হয় একটি মডুলের 5টি স্প্যানের কাজ। এরপর আলাদাভাবে ষষ্ঠ স্প্যানটি মাওয়া প্রান্তে বসানো হলেও সপ্তম এবং অষ্টম স্প্যানটি বসানো হয় জাজিরা প্রান্তে আগের 5টির সঙ্গেই। নবম স্প্যানটিও বসবে জাজিরায়। চীন থেকে আনা ছোট ছোট টুকরোগুলো মাওয়ার বিশেষায়িত ইয়ার্ডে জোড়া দিয়ে আগেই প্রস্তুত করা হয় স্প্যানটি। ধূসর রং করা শেষে গত 1 মাস ধরে এটি অপেক্ষা ছিল ইয়ার্ডের বাইরে। নির্ধারিত 34 ও 35 নম্বর পিলারের উপর বসানোর জন্য এর মধ্যে এটিকে তোলা হয়েছে ভাসমান ক্রেনে। যতই সময় যাচ্ছে এটা দৃশ্যমান হচ্ছে, মানুষ আস্তে আস্তে আরও বেশি আশাবাদী হচ্ছে। এটাই আমাদের পাওয়া, যে ঠিক আছে মানুষের আগে যে কনফিডেন্সটা ছিল না হবে কি হবে না, দিন দিন কনফিডেন্সটা বাড়তেছে। মাওয়া প্রান্তের ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে রওনা হয়েছে প্রায় 4000 মেট্রিক টন ওজন বহনে সক্ষম বিশ্বের সর্বাধুনিক ক্রেন। প্রায় 5 কিলোমিটার দূরের জাজিরায় নিয়ে যাওয়ার পর এটিকে প্রস্তুত করা হবে নির্ধারিত 2টি পিলারে বসানোর উপযুক্ত করে। এছাড়া বছরখানেক আগে থেকে স্পেনের নিচের অংশে রেল স্ল্যাব বসানোর কাজ শুরু হলেও এবার স্পেনের উপরের অংশে শুরু হয়েছে রোড স্ল্যাব বসানোর কাজ। মঙ্গলবার নদীর জাজিরা পাড়ের অংশে 4 লেনের প্রথম রোড স্ল্যাবটি বসানো হয়। নকশা জটিলতা কেটে যাওয়ার পর সেতুর কাজ খুব দ্রুত এগুচ্ছে, তার প্রমাণ স্পেন বসানোয় অগ্রগতি। মাত্র 1.5 মাসের মধ্যে সবশেষ 3টি স্পেন বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান করা সম্ভব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার সেতু, যা দ্রুততম সময়ের মধ্যে সেতুর কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী করে তুলছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকার চারপাশের নদী অবৈধ দখলমুক্ত করতে গিয়ে আজও বাধার মুখে পড়েছে বিআইডব্লিউটিএ। সাভারের কাউন্দিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে বাধা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত। এ সময় তাকে আটক করে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়। তবে উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অসহযোগিতা করছেন বলে অভিযোগ করেছে বিআইডব্লিউটিএ। এদিকে অভিযানে তুরাগের মিরপুর ও সাভার অংশে 50টিরও বেশি বহুতল ভবন ভেঙে ফেলা হয়।
নদী দখল মুক্ত করতে চলমান অভিযানের 20তম দিনে বুধবার সকালে তুরাগ নদের পাশে সাভার কাউন্দিয়া এলাকায় উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় নদীর জায়গা দখল করে মালামাল ওঠানামার জন্য করা একটি অবৈধ রাস্তা সংস্থাটি উচ্ছেদ করতে গেলে বাধা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম শান্ত। তিনি বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। বিআইডব্লিউটি এর একজন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে পুলিশের সহায়তায় শান্তকে আটক করে বিআইডব্লিউটিএ। হঠাৎ করে উনি এসে বলে যে আমি এলাকার ম্যাজিস্ট্রেট, আমাকে কেন জিজ্ঞেস করা হলো না, আপনি কিভাবে ভাঙতেছেন, কোন আইনে ভাঙতেছেন, আপনার এত সাহস কেন হলো, এখনই বন্ধ করেন, কিভাবে যাবেন আমরা দেখবো, এভাবে করে হুমকি দিয়ে উনি আমার গায়ে টাচ করছেন। ভুল করছেন আপনি। আমি ভুল করছি কোনটা বলেন? হ্যাঁ মাথা ঠিক ছিল না। কে মাথা ঠিক থাকলো না? আমি তো আপনার মাথা ঠিক করার জন্য গেছি। রাখেন রাখেন, আপনি ভুল করছেন। না ভুল করছেন আপনি, এটা স্বীকার করতে হবে আপনাকে। তবে চেয়ারম্যান নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সব অভিযোগ অস্বীকার করেন। ওখানে কি ভাঙলো না ভাঙলো আমার ওই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আমি বলতে আসছি যে আমরা যে রাস্তাটা করছি, এটা এলজিডি রাস্তাটা বাস্তবায়ন করছে, এটা ভাঙার আগে আমাকে একটু অবহিত করতেন। আমাকে অবহিত করলে আমার জানা থাকলে আমরা রাস্তাটা ভাঙার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতাম। পরে চেয়ারম্যান নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় মুসলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমি শুনলাম যে উনি কাজে বাধা দিচ্ছিলেন এবং পুলিশ এখানে ওনাকে আটক করে। উনি ওনার কার্যক্রমের জন্য উনি আসলে দুঃখ প্রকাশ করছেন। একই সাথে যে আমাদের যে ডিডি সাহেব ছিলেন তার কাছে উনি ভুল স্বীকার করেছেন এবং বলা যায় ক্ষমা প্রার্থনা করেছেন। তবে বিআইডব্লিউটি এর দাবি করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ কার্যক্রমে অসহযোগিতা করছে। প্রায় বছর খানেক আগে এই এলাকায় যখন উচ্ছেদ অভিযান চলছিল, একইভাবে উনি বাধা প্রদান করেছিলেন। ওই সময়কার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শামীম শান্তি বানু তিনি কিন্তু উনাকে গ্রেপ্তার করেছিলেন। এর আগে বুধবার সকালে তুরাগ নদের পারে মিরপুর বড় বাজার এলাকায় একাধিক বহুতল ভবন সহ অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্থাটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সরকার 10,000 কিলোমিটার নদী পথ দখলমুক্ত করার পরিকল্পনা নিয়েছে এবং তা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি আরো বলেন, মাস্টার প্ল্যান কার্যকর হলে শুধু দখল নয়, দূষণমুক্ত হবে নদী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আপনারা জানেন যে আমাদের একটা মাস্টার প্ল্যান চূড়ান্ত পর্যায়ে আছে। আমরা মাস্টার প্ল্যান যদি বাস্তবায়ন করতে পারি, শুধু দখল মুক্ত না, আমরা এই বুড়িগঙ্গা, তুরাগ, বালু, তেলখাই নদীর পানির স্বচ্ছতাও ফিরিয়ে আনতে চাই, দূষণ মুক্ত করতে চাই। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ চলতেছে। এটা শুধু এই ঢাকার সারাউন্ডিং এরিয়ার মধ্যে এবং আমাদের চিটাগংগেও আমাদের কার্যক্রম চলতেছে। তো কাজেই আমাদের যেই লক্ষ্যটা যে আমরা দখল মুক্ত করব, আমার দখল মুক্ত করার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের ছাড়, কোর্টের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। এদিকে রাজশাহীতে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে রেলওয়ে এলাকার 4 শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকালে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে রেল লাইনের দুপাশে অভিযান শুরু হয়। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত 4 শতাধিক বসতবাড়ি ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানান, রেলওয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ডাবল লাইন স্থাপনের জন্য ভূমি দখলমুক্ত করতে এই অভিযান চলছে। উচ্ছেদ চলাকালে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রেলওয়ে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেলের জমি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাগজপত্র না দেখে তারা আমার জোরপূর্বক ভেঙে দিল এবং আমার মনে করে 1,80,00,000 টাকার আমার ক্ষয়ক্ষতি করে দিল। একবেলা খেয়ে দুবেলা না খেয়ে থেকে গেছি, কিন্তু আমার সাথে 3 ছেলে, আমি এখন কোথায় যাব? আমার না আছে বাড়ি কথা, আবার নোটিশে জানি। এতগুলো গরিব মানুষ যাবে কোথায়? আগে ওদের একটা ব্যবস্থা করা লাগতো, ওদের একটা টাইম দেওয়া লাগতো, তারপর রেলের জায়গা উচ্ছেদ করতো। 1000-এর মতন অবৈধ স্থাপনা এটা আমরা উচ্ছেদ করব। ইতিমধ্যে গতকাল আমরা প্রায় 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আজকে দ্বিতীয় দিনের মতন আমরা আরো প্রায় 5 শতাধিক ঘর আসলে উচ্ছেদ করব। আমরা যারা অবৈধ দখলদার, আমরা তাদেরকে পর্যায়ক্রমে নোটিশ দিয়েছি, মাইকিং করেছি এবং তাদের মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছি, যাতে করে কম ক্ষতি হয় মানুষের।
তথ্য প্রযুক্তির অপব্যবহার করে সন্তানরা যেন জঙ্গি তৎপরতায় জড়িয়ে না পড়ে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর কেরানীগঞ্জে একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি ইন্টারনেটের ভালো দিকগুলো গ্রহণ করে ক্ষতিকর দিক বর্জন করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। তথ্য প্রযুক্তির সকল খারাপ দিকগুলোকে বর্জন করবে, ভালো দিকগুলো ব্যবহার করবে। এবং আমি গার্জিয়ানদের প্রতি আমার অনুরোধ যাবে, আপনার সন্তানদের হাতে যে স্মার্টফোন তুলে দেন, লক্ষ্য করে দেখবেন যে তারা ভালো দিকগুলো ব্যবহার করছে না খারাপ কাজে ব্যবহার করছে। ইন্টারনেটের মাধ্যমে ভুল ধর্মীয় শিক্ষার নির্দেশনা পায় তারা। এই নতুন প্রজন্মের ছেলেরা মিসগাইড হয় এবং ভুল পথে পরিচালিত হয়। আমাদের মুক্তির লড়াই শুরু হয়েছে, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, সকল ক্ষেত্রে বাংলাদেশ আজকে উন্নতির শিখরে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যাচ্ছি। সময় সংবাদে আরো থাকছে। ক্রাইস্ট চার্চে হামলায় নিহতদের মধ্যে 30 জনের মরদেহ হস্তান্তর। বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ ঘোষণার আহ্বান জাসিন্দার। রাঙামাটির বাঘাইছড়িতে 7 জন সহ বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ। এদিকে বাঘাইছড়ির ঘটনার 2 দিন পেরিয়ে গেলেও এখনও থানায় মামলা হয়নি, আটক করা হয়নি কাউকেই। সকালে শহরের পৌরসভা কার্যালয়ের সামনে থেকে স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে ভোট গ্রহণ শেষে ফেরার পথে 9 মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহত হন। একদিন না পেরোতেই গতকাল সকালে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। আমাদের গভীর আস্থা এবং বিশ্বাস আছে এখানকার প্রশাসনের উপরে। আমরা প্রশাসনকে আরো কিছু সময় দিতে চাই। এই সময়ের মধ্যে বাঘাইছড়িতে যারা হত্যা করেছে, বিলাইছড়িতে এই হত্যাকারীদের বিরুদ্ধে যদি যথোপযুক্ত এবং অনতিবিলম্বে যথোপযুক্ত পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, তাহলে আমরা হত্যার চাইতে বড় কর্মসূচি দিতে আমরা পাইব। আঞ্চলিক দলগুলোর মধ্যে নেতৃত্বের কোন্দলের পাশাপাশি চাঁদার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে শান্তি ফিরছে না 3 পার্বত্য জেলার। স্থানীয়রা বলছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই সংঘাত বন্ধ হচ্ছে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অগ্রযাত্রা ধরে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের সহায়তায় কমলদের রিপোর্ট। নানা ব্যবস্থা নিয়েও শান্তি ফিরছে না রাঙ্গামাটি পার্বত্য জেলায়। একসময় পাহাড়ি বাঙালি চরম বিরোধ থাকলেও নানা মেরুকরণ এবং সমীকরণ মিলিয়ে এখন সংঘাতে জড়াচ্ছে পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলো। প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে নেতৃত্ব নিয়ে যেমন বিরোধ রয়েছে, তেমনি বিরোধ রয়েছে চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়েও। পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস এবং ইউপিডিএফ ভেঙে এখন কয়েক ভাগে বিভক্ত। আর এই বিভক্তি রক্তপাতের মূল কারণ বলে মনে করছেন চট্টগ্রাম বিভাগের শীর্ষ এই প্রশাসনিক কর্মকর্তা। অর্থের প্রাচুর্য, অর্থের ব্যবহার, অর্থ এখানে একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করছে। কারণ এখানে যদি কর্তৃত্ব না থাকে, যার হাতে কর্তৃত্ব থাকবে তার হাতে অর্থ থাকবে। গত 2 বছরের রাঙ্গামাটিতে পাহাড়ি সংগঠনগুলোর সংঘাতে মৃত্যু হয়েছে অন্তত 45 জনের। গত বছরই ভাতৃঘাতী সংঘাতে মারা যায় 35 জন। এর মধ্যে তেশোরামে ব্রাশফায়ারে হত্যা করা হয় 5 জনকে। সবশেষ বাঘাইছড়িতে সোমবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মৃত্যু হয় 7 জনের। প্রতি বছরই সংঘাতে মৃত্যুর হার বাড়লেও এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয়নি। আর বিচারহীনতার সংস্কৃতি সংঘাত বন্ধ না হবার অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা। আমরা অত্যন্ত শঙ্কিত। এখন আমাদের পার্বত্য এলাকায় যারা আমরা বসবাস করি, পাহাড়ি বাঙালি সবাই, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অশান্তি তখনই শান্ত অবস্থায় পরিণত হতে পারে যদি উদার মন নিয়ে বাস্তবতাকে স্বীকার করে যদি আলাপ আলোচনার মাধ্যমে কোনো কিছু নির্ধারিত হয়। অভিযুক্ত করা হচ্ছে, কিন্তু
আসল আসামি বা এরকম ধরনের যে কোন একটা হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত আমরা পাইনি যে এটা বিচার হয়েছে। আমাদের দাবি হচ্ছে অনতি বিলম্বে অবৈধ অস্ত্রধারীদের অস্ত্র উদ্ধারের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া। বিশেষজ্ঞদের মতে পার্বত্য জেলাগুলোতে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অগ্রযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। পার্বত্য চট্টগ্রামের যে অগ্রগতি, নৃগোষ্ঠীগুলোর যে ধারণাগত যে পরিবর্তন শান্তি চুক্তির ফলে এসছে, তাদের জীবনযাত্রার মানের যে উন্নয়ন, শান্তি চুক্তির ফলে যে আবহটা তৈরি হয়েছে, সমস্ত কিছুই কিন্তু বাধাগ্রস্ত হবে। স্থানীয়দের মতে রাঙ্গামাটি শহরে জেএসএসের শক্ত অবস্থান থাকলেও প্রত্যন্ত অঞ্চলগুলিতে সংস্কারপন্থীদের ব্যাপক প্রভাব রয়েছে। একইভাবে উপজেলা সদরগুলো ইউপিডিএফ এর মূল দলের নিয়ন্ত্রণে থাকলেও গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউপিডিএফ গণতান্ত্রিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। শিল্প খাতে ১৩২% গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাস্তবায়িত হলে পোশাকের উৎপাদন খরচ বাড়বে ৫%। ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে তৈরি পোশাক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বলে মনে করেন বিজিএমইএ। দুপুরে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পোশাক খাতের প্রয়োজনীয় দিকগুলো বিবেচনা করে একটি জ্বালানি নীতি তৈরির দাবি করা হয়। গণশুনানিতে শিল্প গ্যাসের মূল্য বর্তমানে প্রতি ঘনফুট 7.76 টাকা থেকে বৃদ্ধি করে 18.04 টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এই মূল্যবৃদ্ধি বস্ত্র ও পোশাক খাতের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, শিল্পকে সহায়তা করার জন্য অনতিবিলম্বে একটি জ্বালানি নীতি প্রণয়ন করুন এবং এই নীতির মাধ্যমে রপ্তানিমুখী শিল্পকে অগ্রাধিকার দিন। ফেনীতে জালিয়াতির মাধ্যমে গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন ঢাকা ব্যাংকের ফেনী শাখার এক কর্মকর্তা। টাকা উধাওয়ের ঘটনা জানাজানি হলে গত 12 মার্চ থেকে লাপাত্তা অভিযুক্ত ক্রেডিট কর্মকর্তা গোলাম সাইদ রাসেল। বিষয়টি জানার পর থেকেই ক্ষতিগ্রস্ত গ্রাহকরা টাকা উদ্ধারে প্রতিদিনই ব্যাংকে ভিড় করছেন। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। 70 লক্ষ টাকা আমার লোন অ্যাকাউন্টে, পুরো টাকাটাই ট্রান্সফার করে নিয়ে গেছে। আমাকে বর্তমান সুদ সহ ফেরত দিক এবং এই ধরনের জালিয়াতি যেন বন্ধ। নিজের অজান্তেই তার অ্যাকাউন্ট থেকে 69 লাখ টাকা গায়েব হয়ে যাওয়ার কথা বলতে গিয়ে ভেঙে পড়েন অজয় কুমার বণিক নামের ফেনী বড়বাজারের এই কাপড় ব্যবসায়ী। শুধু অজয় কুমার বণিক নন, ঢাকা ব্যাংক ফেনী শাখার এখন পর্যন্ত অন্তত 20 জন গ্রাহকের সাথে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তাদের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ব্যাংক কর্মকর্তা গোলাম সাইদ রাশেদ। তাকে সহায়তা করেছেন একই শাখার ক্যাশ ইনচার্জ আব্দুস সামাদ। ইতিমধ্যে সে তার কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহ হয়েছে, আমাদের টাকা রীতিমতো জালিয়াতির মাধ্যমে এখান থেকে লোপাট হয়ে গেছে। গত 9 বছর ঢাকা ব্যাংকের ফেনী শহর শাখায় কর্মরত রাশেদ বিশ্বস্ততার সুযোগকে কাজে লাগিয়ে এই ব্যাংক কর্মকর্তা অনেক গ্রাহকের কাছ থেকে ঋণ সমন্বয়ের কথা বলে চেক নিয়েছিলেন। পরে বিভিন্ন সময় সুযোগ বুঝে সে সকল চেক দিয়ে নিজেই টাকা উত্তোলন করে নেন। এছাড়াও গ্রাহকদের কাছ থেকে ধার সহ অ্যাকাউন্ট হ্যাক করেও টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আমার 36,25,000 এখন বর্তমানে আটকেছে, আর আমার বাইরেও প্রায় 21 লাখ টাকার মতো। আমাদের টাকা রাখছি, আমাদের টাকার জন্য আমরা আসছি, আমাদের টাকা দাবি ফেরত চাই আর কি। গ্রাহকদের টাকা গায়েবের বিষয়টি স্বীকার করে এ বিষয়ে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গত 12 মার্চ জানান শাখা ব্যবস্থাপক। আর ব্যাংকিং চ্যানেলে টাকা খোয়া গেলে তার ক্ষতিপূরণ গ্রাহকদের দেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা কাস্টমারদেরকে আশ্বস্ত করতেছি, যাদের আমাদের ব্যাংকিং চ্যানেলে যদি কোনো ধরনের হ্যাকিং হয়ে থাকে, যাই হয়ে থাকে, এটা যদি কোনো ধরনের যাই হবে আমরা সেটা সামারাইজ করে আমরা ক্ষতিপূরণ দেব। অভিযোগ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফেনী মডেল থানার পরিদর্শক। যেহেতু মামলাটি দুদকের শিডিউলভুক্ত, মামলার তদন্তের কার্যক্রম পরিচালনা করবেন দুদক কর্তৃপক্ষ। এক্ষেত্রে দুদক কর্তৃপক্ষ যদি আইনগত সহায়তা চায়, আসামি গ্রেপ্তার সহ অন্যান্য বিষয়ে সর্বোচ্চ আইনগত সহায়তা দিতে আমরা রেডি আছি। অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা রাশেদ ফেনী সদর উপজেলার মৌটুবি ইউনিয়নের বড় বাড়ির মৃত আজিজুল হক ভূঁইয়ার ছেলে। 19 মার্চ রাতে ব্যাংকটির পক্ষ থেকে পলাতক কর্মকর্তা গোলাম সাইদ রাশেদ ও ক্যাশ ইনচার্জ আব্দুস সামাদের বিরুদ্ধে গ্রাহকদের 7,08,40,000 টাকা হাতিয়ে নেওয়ার কথা উল্লেখ করে শাখা ব্যবস্থাপক বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।
সাতক্ষীরায় মুকুলে মুকুলে ভরে গেছে আমের বাগান। প্রতি বছরের মতো এবারও বিদেশে রপ্তানির লক্ষ্যে হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা করছেন তারা। বিষমুক্ত আম উৎপাদনে চাষিদের প্রশিক্ষণ সহ বাগান মালিকদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার উৎপাদিত হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আমের বেশ সুনাম রয়েছে। বিদেশেও এই জেলার আম রপ্তানি হচ্ছে কয়েক বছর ধরে। এবছরেও এজন্য বিষমুক্ত আম পরিচর্যায় দিনরাত পরিশ্রম করছেন বাগান মালিকরা। তবে আমের বাগান বাড়াতে সরকারের কাছে স্বল্প সুদে ঋণের দাবি জানিয়েছেন তারা। গাছ স্প্রে করে ঠিক টাইম মতো সার দেয়, 10 থেকে 12,000 টাকা, তাতে আমার সংসার চলে যায়। সরকার যদি আমাদের দিকে যদি মুখ তুলে যদি তাকায়, তাহলে আমরা লাভবতী হতে পারবো। এদিকে আমের মুকুল ধরে রাখতে চাষিদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। এবার হরটেক্স ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এখানকার আম রপ্তানি হবে বলে জানানো হয়। ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা এরকম হয়, যদি এগুলো আমাদের কাছে আমার অনুকূলে থাকে, তাহলে সাতক্ষীরা আমের ফলনও বাম্পার ফলন পাবো বলে আমরা আশা করি। 20 জন কৃষককে হরটেক্স ফাউন্ডেশন প্রশিক্ষণ দিয়েছে। এই বছর আমাদের এখান থেকে ওয়ালমার্টে ডিপ ইন্টারনেটের মাধ্যমে আম রপ্তানি করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 4100 হেক্টর জমিতে 5200টি বাগান রয়েছে। চলতি বছরে এসব বাগানে প্রায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বাস চাপায় আবরার নিহতের ঘটনায় রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ। ঘাতক বাসের চালক 7 দিনের রিমান্ডে। এক সপ্তাহের মধ্যে নিহত শিক্ষার্থীর পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের। আবরারের নামে ফুট ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন। দেশে ভবিষ্যতে অতি দরিদ্র বলে কিছু থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তৃণমূল পর্যায়েও উদযাপনের আহ্বান। মিরপুর সাভারে অর্ধশত বহুতল ভবন গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আবারও অসহযোগিতার অভিযোগ। দূষণমুক্ত করা হবে নদীর পানিও। এবং হজ যাত্রীদের ঢাকাতেই আগাম ইমিগ্রেশনের উদ্যোগ। কমবে সৌদি আরবের ভোগান্তি। কারিগরি দিক যাচাইয়ে আসছে দেশটির প্রতিনিধি দল। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।